তার মানে একটা অদৃশ্য চালিকা শক্তি আছে, সেটা বিজ্ঞানও মেনে নিচ্ছে, হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এই সমস্তগুলোই কিন্তু এক অদৃশ্য, তুমি যেভাবে বললে, এক অদৃশ্য অ্যালগরিদম, আমি যদি বলতে চাই সেরকম একটা অদৃশ্য অ্যালগরিদমে চলছে। অর্থাৎ ঈশ্বর থাকলেও যা হলো, না থাকলেও তাই হলো, বিজ্ঞানের তাতে কোনো তফাৎ এলো না বা কোনো পরিবর্তন কিছু এলো না। দ্য ভেলোসিটি অফ লাইট ক্যানট বি ক্রসড। যে প্রফেশনে যেদিন তুমি সোমবার সকালবেলা উঠে তোমার সেই ফুল আগ্রহ নেই, পুরো উদ্যম নেই, এবং বুঝে তুমি ভুল প্রফেশনে আছো। তাহলে তুমি যে বিজ্ঞানের ব্যাখ্যাটা দিচ্ছ তাতেও কি প্রমাণ হচ্ছে না যে দেয়ার ইজ এ কাইন্ড অফ ইউনিভার্সাল ওয়াননেস? ওয়াই ইজ দিস মিসিং? মানে এটাই তো বিজ্ঞানেরও মূল প্রতিপাদ্য হওয়া উচিত। গৌতম বুদ্ধ হচ্ছেন হয়তো প্রথম মুভিং সাইকোলজিস্ট অন দিস প্ল্যানেট। নমস্কার। আমাদের প্রযুক্তি তক্ক গপ্পর এর আগের ঠিক পর্বটায় আপনারা যেভাবে দেখে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন, তাতে উৎসাহিত হয়ে আমরা খুব তাড়াতাড়ি তার পরবর্তী পর্বটা নিয়ে এসেছি। আজও আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর সৌম্যজিৎ রয়। উনি আইজার, যেটা দেশের অন্যতম অগ্রণী বিজ্ঞান এবং বিজ্ঞান সংক্রান্ত গবেষণার যে একটা অগ্রণী প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ, এডুকেশন রিসার্চের অধ্যাপক। সেই সঙ্গে উনি আমেরিকান কেমিক্যাল সোসাইটির কাউন্সিল মেম্বার। মানে এইগুলো অনেক বড় আর কি, সেজন্য সবসময় মাথায় থাকে না। ফেলো অফ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট, এবং ওয়েস্ট বেঙ্গলের যেমন ওয়েস্ট বেঙ্গল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারও উনি ফেলো। তো উনি আমাদের সঙ্গে আবার সময় দিয়েছেন, এবং আমরা ওই ঠিক একইভাবে বিজ্ঞানটাকে বিজ্ঞানের ওই কড়া কঠিন গণ্ডি থেকে বার করে চেষ্টা করব যতটা সম্ভব সাবলীল, সহজ সরল করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। গত পর্বে আমরা দেখেছিলাম যে এই যে আমরা রসায়ন বা কেমিস্ট্রি যাকে বলি, যখন আমরা পড়াশোনা করি তখন বলি, তারপরে যেটা ব্যবহারিক জীবন সেখানে আমরা রসায়নটাকে অন্যান্যভাবেও ব্যবহার করি, যে দুটো ব্যক্তির মধ্যে যে রসায়ন হয় সেই রসায়নটা কোথা থেকে আসে। এবং আপনাদের সকলের ভালো লাগায় আমরা উৎসাহিত হয়ে এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নিজেদের মধ্যে তক্ক গপ্প করব, সেটাও একই রকম। আমরা সবাই জানি যে আজকে আমরা এই যে দুটো মানুষ বসে গল্প করছি, কথা বলছি, তার পেছনে একটা ইতিহাস বা একটা অভিযোজনের, ইভলিউশনের একটা ইতিহাস আছে। তো এই যে ইভলিউশন, সেই ইভলিউশন কেউ কীভাবে হলো, আজকের যে মানুষ সে কোথা থেকে এলো, সেটাও কোনো সেইভাবে দেখতে গিয়ে কোনো মলিকিউলের খেলা কিনা, এইটা দিয়ে যদি আমরা শুরু করি, যে আজকে আমি তুমি দুটো মানুষ বসে আলোচনা করছি চেয়ারে বসে ক্যামেরার সামনে, কিন্তু এর পেছনেও শুরুটা একেবারে যদি গোড়ার কথায় ফিরে যাই, সে একদম ওই মলিকিউলেরই খেলা। তো এইটা বিজ্ঞানের ভাষায় তুমি যদি একটু আমাদের বোঝাতে চেষ্টা করো যে কীভাবে গোড়াপত্তনটা হলো। ঠিক আছে, নমস্কার আপনাদেরকে, ধন্যবাদ ঋত্বিকদা। তো হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন, এবং এই ভাবনাটা আসলে আমরা যেটা জায়গা থেকে লিখতে পারি, মানে বিবর্তনের যে জায়গাটা, সেই বিবর্তনের জায়গাটা তুমি যেরকমভাবে বললে, পরমাণুর থেকে অণুর থেকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না। কীরকম সেটা? যেমন মনে করুন, যখন মনে করো পৃথিবীর যখন সৃষ্টি বা যখন এই মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাংয়ের থেকে, সেখান থেকেও কি হয়েছিল, তার আগে কি ছিল, তার আগে আমরা বলি যে একটা ডট ছিল, মানে সিঙ্গুলারিটি, সেখানে কিছুই জানা যায় না। সেখান থেকে একটা স্ফুরণ হলো, স্ফুলিঙ্গ, সেখান থেকে তৈরি হলো ম্যাটার এবং মানে পদার্থ, এবং তারপর প্রচুর এনার্জি, প্রচুর শক্তি, সে আস্তে 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 নিজেকে প্রকাশ করতে শুরু করলো। এবং সেভাবে আস্তে আস্তে যে জায়গায় শুরু হলো সেটা হচ্ছে পদার্থের বিবর্তন। সেই পদার্থের বিবর্তন বা বলা যেতে পারে যে ইভলিউশন অফ ম্যাটার, সেটা শুরু হলো।
এবং এইভাবে আস্তে 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 আমরা জানি যে মহাবিশ্বের সৃষ্টি, আমাদের এই সৌরজগতের সৃষ্টি, এভাবে পৃথিবী একটা মণ্ড, গ্যাসের একটা মণ্ড, সেইখান থেকে বাষ্পায়ন থেকে আস্তে আস্তে তরলায়ন হলো, তারপর কঠিনায়ন হলো, পৃথিবী তৈরি হলো। পৃথিবী এরপর দেখা গেল বাসযোগ্য হয়ে উঠলো, এবং সেই বাসযোগ্য হয়ে ওঠার পেছনে যেটার অবদান অনস্বীকার্য, যেটা আমরা আগের দিনও একটু হালকা করে বলেছি, সেটা হচ্ছে এমন একটা পরিমাপে অক্সিজেন, জল এবং কার্বন ডাইঅক্সাইড রইল যে সেখান থেকে, এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন, এগুলো এমন একটা পরিমাপে রইল যেটা নাকি আদর্শ হয়ে উঠল এই অণুর যে বিবর্তন সেটাকে তৈরি করে যেন প্রাণকে ধারণ করার জন্য পৃথিবী প্রস্তুত হলো। এবার সেটা কিভাবে হলো, সেটা আমরা আধুনিক বিজ্ঞানে একদম কাটিং এজ যে জায়গায়, সেখানে আরএনএ ক্যাটালিসিসের কথা আছে, সেখানে আরএনএ কীভাবে তৈরি হচ্ছে, সেভাবে কীভাবে ক্যাটালিসিস করছে, সেগুলো আমরা হয়তো পরে যেতে পারি। কিন্তু একদম সহজ করে, যেহেতু আমার মনে হয় অনেক স্কুলের ছাত্র আছে, তাদের পাঠ্য উপযোগী করে বলতে গেলে বলতে হয় যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন মলিকিউলটা কিন্তু, অণুটা কিন্তু খুব সুন্দর ব্যাপার আছে, সে এবার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিলিত হয়ে তড়িতায়ন, অর্থাৎ যখন বাজ পড়ছে বা বিদ্যুৎ চমকাচ্ছে, সেইখানে ক্লে অর্থাৎ মাটির খাঁজে খাঁজে আটকে গিয়ে তৈরি হলো অ্যামিনো অ্যাসিড। এবং এটা খুব সুন্দরভাবে প্রথম দেখেছিলেন ইউরে মিলার, এবং সেটা হচ্ছে ইউরে মিলার এক্সপেরিমেন্ট বলে বিখ্যাত, সেটা আমরা সবাই জানি। এবার সেখানে কী হলো, সেখানে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, বাষ্প, এগুলো মিলে তৈরি হলো সেটা হচ্ছে প্রথম অ্যামিনো অ্যাসিড। এবং এই অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়া মাত্রেই বিবর্তনে যেন একটা নতুন ধারা চলে এলো। সেই অ্যামিনো অ্যাসিড আস্তে 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 একে অন্যের সঙ্গে মিলিত হয়। এবার অ্যামিনো অ্যাসিডের যেটা বিউটি, যেটা সৌন্দর্য, যেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা দিকে যেমন অ্যামিন গ্রুপ অর্থাৎ NH2 গ্রুপ রয়েছে, আর অন্যদিকে তার সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে অর্থাৎ COOH। এবার সহজভাবে এই NH2 আর COOH এরা মিলিত হয়ে অ্যামাইড বন্ড তৈরি করে অর্থাৎ CONH। এটা অনেকটা সেই চাবি দিয়ে লক খোলার কথা তুমি যেরকম বললে, ঠিক সেই রকম, কিন্তু এটা লক খোলার জায়গায় লক তৈরি করা যেন, অর্থাৎ এইভাবে অ্যামিনো অ্যাসিড একে অন্যের সঙ্গে লেগে গিয়ে তৈরি করলে অ্যামাইড বন্ড, এবং সেই অ্যামাইড বন্ডের মাধ্যমে পেপটাইড তৈরি হতে শুরু করলো, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে পেপটাইড তৈরি হলো, এবং এইভাবে পেপটাইডগুলো ক্রমশ বাড়তে শুরু করলো, দিয়ে প্রোটিন তৈরি হলো। এবার প্রোটিনটা কি, আমি যখন IIT দিল্লিতে একজন ছাত্র, ওখানে একজন ভীষণ ভালো মাস্টারমশাই আছেন এখনও, প্রফেসর নলিন পান্থ বলে, তো উনি খুব সুন্দর একটা উদাহরণ দিতেন। উনি প্রথম বায়োকেমিস্ট্রির ক্লাসে এসে আমাদের যখন পড়াতে শুরু করবেন কেমিস্ট্রি মাস্টার্সে, তখন উনি বলেছিলেন যে প্রকৃতি এমন একটা ল্যাবরেটরি তৈরি করতে চায় যেখানে চতুর্দিকে জল, অথচ সেই ল্যাবরেটরির ভেতরে জল ঢুকবে না, এবং তার মধ্যে প্রকৃতি তার যাবতীয় বিক্রিয়া চালিয়ে দেবে। সেই ল্যাবরেটরিটা কি, মানে একটা আইল্যান্ডের মতো তৈরি হবে, যাকে জলটা ঘিরে আছে, কিন্তু জল ভেতরে ঢুকবে না। এবার সেইটা কি বলেই উনি আমার এখনো গায়ে কাঁটা দেয় যখন বলছি এই কথাটা, সেই কথাটা ভেবে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ প্রোটিনস, এইভাবে উনি বায়োকেমিস্ট্রি শুরু করেছিলেন, অর্থাৎ প্রোটিনের দুনিয়ায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তার মানে এই প্রোটিনের মধ্যেই কিন্তু তারপর যাবতীয় বিক্রিয়া, যাবতীয় বিবর্তনের উপাদান সব আস্তে 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 এসে এসে তারপর তো আমরা জানি যে সেখান থেকে এবার কার্বন ডাইঅক্সাইড এসছে। আগের দিন আমরা যেরকমভাবে বলেছি, কার্বন ডাইঅক্সাইড মিলে, জল মিলে, সালোক সংশ্লেষ হয়ে কার্বোহাইড্রেট তৈরি হয়েছে, সেই কার্বোহাইড্রেটকে ভেঙে আবার তৈরি হয়েছে শক্তি, এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল ফিরে গেছে। অর্থাৎ এইভাবে একদিকে শ্বাস প্রশ্বাস যেমন চালু হয়েছে, ঠিক সেই রকমভাবে অন্যদিকে চালক সংশ্লেষ তৈরি হয়েছে, এবং এরা দুজনে যেন হাত ধরাধরি করে এই পৃথিবীর সৃষ্টিটাকে সঞ্চালনা করছে। এবং ঠিক এই জায়গা থেকেই আমরা বলতে পারি যে এটা, আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে অণুর বিবর্তন, অর্থাৎ এটা কিন্তু মলিকিউলার রিভলিউশন পুরো। এবং এর পরে যেগুলো ঘটছে সেগুলো পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি, ডারউইন এসছেন, এবং তারপর তার যে বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস, সেখানে উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। তো সেটা আমরা হয়তো একটু পরে আসতে পারি। তো এইটা হলো অণুর বিবর্তনের জায়গা, এবং এটা জায়গাটায় ভাবতে গেলে এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানুষ হিসেবে আমরা কিন্তু খুব নগণ্য।
এবং এটা হয়তো আমাদেরকে বিজ্ঞানী হিসেবে সবসময় এটা আমাদের মাথায় আছে, কারণ আমরা সবসময় কেমিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করছি, রসায়ন নিয়ে ঘাটাঘাটি করছি। সেখানে কেউ যেন একটা অলিখিত এক্সপেরিমেন্ট, একটা ছক যেন কষে চলেছেন, এবং সেই ছক কষার একটা যেন খেলাঘরের মধ্যে আমরা রয়েছি, এবং সেই ছক ক্রমশ তৈরি হচ্ছে, হয়ে কিছু পরিবর্তন হচ্ছে, দিয়ে সেটা যেন প্রকাশিত হচ্ছে। এবার সেই প্রকাশের পর সেটা আমাদের কাছে এসে যখন পৌঁছচ্ছে, তখন আসছে তুমি যেটা বললে অভিযোজনের পালা, অর্থাৎ পরিবেশ যেন সেটাকে তারপর চেক করছে, এবং সেই প্রজাতি তারপর সে যোগ্য কিনা সেটা দেখা হচ্ছে। এই করতে করতে কিন্তু অনেক প্রজাতি হারিয়েও যাচ্ছে, এবং তারপর সেই সেটা আমরা পরবর্তী পর্যায়ে আসছি, ডারউইনের থেকে যেটা আসবো। কিন্তু এতক্ষণ যেটা তোমার কথা শুনতে শুনতে মনে হলো যে এই যে প্রাণের সৃষ্টি বা প্রাণটা এই যে বিবর্তন হচ্ছে হয়ে আজকের মানুষ আমরা যে এসেছি, এই সব কিছুই সেইভাবে বাইবেলে তার একটা ব্যাখ্যা আছে, অ্যাডাম ইভ থেকে মানুষের সৃষ্টি হলো, ডারউইনের একটা ব্যাখ্যা আছে। কিন্তু এই যে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই আমরা নয়, প্রাণীরা তৈরি হলো, প্রাণ তৈরি হলো, অক্সিজেন তৈরি হলো, নাইট্রোজেন তৈরি হলো, এইটা পৃথিবীটাকেও তৈরি করছে। অর্থাৎ আমরা যে পরিমণ্ডলে আছি সেটাও তৈরি হলো, পরিমণ্ডলের মধ্যে যারা আছে তাদেরকেও তৈরি করলো, এবং প্রাণটা যেটাকে লাইফ সাইকেল বলে আর কি, ওই লাইফ সাইকেলটাও চালু হলো। তার থেকে তুমি যে জায়গাটায় এলে যে কোনো একটা অদৃশ্য শক্তি, ইনভিজিবল একটা ফোর্স, যেটাকে কেউ হয়তো ঈশ্বর বলতে পারেন, ভগবান বলতে পারেন, অন্য কোনো নামে ডাকতে পারেন, তার মানে একটা অদৃশ্য চালিকা শক্তি আছে, সেটা বিজ্ঞানও মেনে নিচ্ছে। হয়তো বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেটাই বোধহয় তুমি বলতে চাইছো। তো এই যে অদৃশ্য শক্তি, এইটা দেখো, এটা বিজ্ঞানী হিসেবে এটা আমাদের খুব সুন্দরভাবে যিনি এটা নিয়ে ভেবেছিলেন, আমার খুব প্রিয়জন রিচার্ড ফাইনম্যান, এবং তিনি বলেছিলেন যে এটাকেই তুমি ধরতে পারো প্রকৃতি বা এটাই নেচার। না, তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে একটা ঘর আছে, সেই ঘরে একটা বাচ্চা শিশু আছে এবং তার মা রয়েছে, এবং সেই ঘরে অনেক ছোট 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 বল রাখা আছে। এবার সেই শিশুটা সেই বলগুলো নিয়ে খেলা করছে, দিয়ে এখান ওখান সেখান ছড়িয়ে দিচ্ছে। মায়ের কাজ হচ্ছে সেই বলের টোটাল যে সংখ্যা, অর্থাৎ মোট সংখ্যাটাকে গুনে গুনে আবার এক করে দেওয়া। প্রকৃতি কিন্তু এই হিসেব রক্ষকেরই কাজ করেন, এবং এই যে ছকের কথা আমি বললাম সেটাও কিন্তু এই হিসেবের ছক, এবং সেটাই হচ্ছে প্রকৃতি। এবং এই যে বলগুলো, এইগুলো হচ্ছে এনার্জির কোয়ান্টাম বা এনার্জি, এক একটা এনার্জির ব্লক, এবং টোটাল এনার্জিটা কিন্তু এভাবে সংরক্ষিত। আর এইভাবে যেটা বলার চেষ্টা করলাম আমি, সেটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটাকে আরেকটু ফ্যান্সি করে আজকালকার লোকে বলে যে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দ্য ইউনিভার্স। এবং সেই যে ফ্রি লাঞ্চ যেটা নেই, সেটা আবার ইনফরমেশন থিওরিটিক পয়েন্ট অফ ভিউতেও কিন্তু গেলে একই, অর্থাৎ তোমার তথ্য কেন্দ্রিক যে ভাবনা চিন্তা, সেখানে গেলেও কিন্তু এক। সেখানে কিন্তু আবার দেখতে গেলে দেখতে হবে ওই 4টে লেটার, 4টে অক্ষরে যাবতীয় জীবনের বিন্যাস রাখা রয়েছে, এবং সেটাকে রিড করছে হচ্ছে কেমিস্ট্রি। অর্থাৎ কেমিস্ট্রিটা হচ্ছে সেই ভাষা, সেই 4টে অক্ষর কি, ATCG, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এই 4টে অক্ষরেই কিন্তু জেনেটিক মেটেরিয়াল তৈরি, সব কিছু তৈরি, এবং তার যে প্রকাশ, তার যে লেখা, এবং তার যে মধ্যে যে তাকে যে কপি করা, অর্থাৎ প্রতিলিপিবদ্ধ করে তাকে সঞ্চালন করা, এই সমস্তগুলোই কিন্তু এক অদৃশ্য, তুমি যেভাবে বললে, এক অদৃশ্য অ্যালগরিদম, আমি যদি বলতে চাই সেরকম একটা অদৃশ্য অ্যালগরিদমে চলছে। এবার বিজ্ঞানের ক্ষেত্রে যেটা মুশকিল হয় সেটা হচ্ছে, বিজ্ঞান যেহেতু প্রমাণ ভিত্তিক, তাই বিজ্ঞানের ক্ষেত্রে ঈশ্বর বা ভগবান সেটাকে আমরা বাইরে রেখে দিই। অর্থাৎ ঈশ্বর থাকলেও যা হলো, না থাকলেও তাই হলো, বিজ্ঞানের তাতে কোনো তফাৎ এলো না বা কোনো পরিবর্তন কিছু এলো না। কাজে সেই হিসেবে অনেক বিজ্ঞানী হয়তো এথেইস্ট, আবার অনেক বিজ্ঞানী এই সংকটে ভোগেন যে তিনি আছেন নাকি এটা তাঁরই খেলা, নাকি এটা শুধু একটা ভাঁওতা বা ভুল বোঝা, সেই ভুল বোঝার ভুলভুলাইয়ায় আমরা আটকে রয়েছি। শিল্প সংস্কৃতির জগতের লোকেরা যেটাকে বলতে পারেন যে খেলিছ এই বিশ্বলয়ে এ বিরাট ও শিশু আনমনে, মানে আনমনে কেউ একজন এই বিরাট বিশ্বটাকে নিয়ে খেলে যাচ্ছে, এবং শিশুর মতোই না জেনে খেলে যাচ্ছে আর কি। হতে পারে হয়তো কোনো দিন ওই জায়গাটাতেও বিজ্ঞানের হাত পড়বে, যে এখন যেটাকে হয়তো বিজ্ঞান একটা অদৃশ্য চালিকা শক্তি বলছে বা এনার্জি বলছে,
আমি ঈশ্বর ভগবান ওটা বললাম না ডেলিবারেটলি। তো এই যে অদৃশ্য চালিকা শক্তি, সেই অদৃশ্য চালিকা শক্তিটাও হয়তো কোন দিন ডিকোডেড হবে, যে তার সৃষ্টি কী করে হলো, সেটাও কোনো অণুপরমাণুর খেলা কিনা, বা মলিকিউল থেকে এসছে কিনা। যেভাবে মানুষ এলো, অন্য প্রাণ এলো, সেইভাবে নিশ্চয়ই সে অদৃশ্য শক্তিও এসেছে কিছুভাবে। এইটা একটা খুব সুন্দর আঙ্গিক তুমি তুলে ধরলে, এবং এখানে একটা ম্যাথামেটিক্সের একটা আসপেক্ট, একটা আঙ্গিক না টেনে আমি পারছি না। যেটা হচ্ছে, খুব সুন্দর একটি বই আছে ডুগলাস হফস্টাটারের, গেডেল, এশার, বাখ, দ্য গোল্ডেন ব্রেড। সেখানে তিনি ঠিক তোমার এই প্রশ্নটা নিয়েই অনেকটা ডিল করেছেন, এবং সেই জায়গাটায় ভাবতে গেলে খুব সুন্দরভাবে যেটা ভাবা যায় বা দেখানো হয়েছিল, এবং দেখানোর পর গেডেল কিন্তু পরবর্তীকালে শেষ জীবনে গেডেলের মাথা খারাপ হয়ে যায় এবং তিনি প্রয়োপবেশন অর্থাৎ না খেয়ে জীবন ত্যাগ করেন। এটা খুব কষ্টের গেডেলের ক্ষেত্রে। গেডেল কী বলেছিলেন, গেডেলের যে থিওরেম আছে সেখানে তিনি বলেছিলেন, যখন একটা ফর্মাল সিস্টেম যখন সে নিজেই নিজেকে কপি করে তৈরি করতে পারে, তখন সে তার উৎস সন্ধানে যেতে পারে না। অর্থাৎ আমি যদি বলি যে তোমার যে সুপার ইন্টেলিজেন্ট যে বিং, তিনি যে সুপার ইন্টেলিজেন্ট, তিনি কিন্তু নিজের উৎস, নিজের ইন্টেলিজেন্সের উৎসে তিনি যেতে পারবেন না। এটা ম্যাথামেটিক্যালি ফরবিডেন। অর্থাৎ কোথাও যেন একটা বাধা রাখা রয়েছে। যেমন ধরো আজকের দুনিয়ায় হিউম্যান ক্লোন করছে, ক্লোন তৈরি করে। হ্যাঁ, যেমন ধরো আজকের দুনিয়ায় ক্লোনিংয়ের প্রসঙ্গেই বলি, ধরো এই ইন্টেলিজেন্স, আজকে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে, এআই বেসড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এরা কিন্তু কাজ করছে। কিন্তু তুমি যদি জেফ্রি হিন্টনের কথা শোনো, তিনি এআই এর প্রতিষ্ঠাতা, তিনিও কিন্তু বলছেন যে একটা জিনিস হচ্ছে, একটার পর একটা জিনিস হচ্ছে, কিন্তু ঠিক কেন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ সে কিন্তু নিজেই শিখে করছে। এই যে মাঝখানের যে ধোঁয়াশাটা, সেইটা আমার মনে হয় বাধা রয়েছে, ওই বাধাটা পড়ছে গেডেলস থিওরেমে। অর্থাৎ এটাও হয়তো প্রকৃতির এক নিষেধ বলা যেতে পারে, যেটাকে আমরা অতিক্রম করতে পারি না। এবং যে ভাবনাটা দিয়ে একটু শুনতে বাজে লাগবে, কিন্তু স্টিল আমি বলতে বাধ্য হচ্ছি, ম্যাট্রিক্স নামের সিনেমাটা করা হয়েছিল, যেখানে নিও বলছে যে আমি আটকে রয়েছি, এবং সেই আটকে থাকার মধ্যে কিন্তু ওই অঙ্কের বাঁধনটা রয়েছে। আর সেই হিসেবে দেখতে গেলে আমার ভীষণভাবে মনে হয় শোপেনহাওয়ারের কথা। কারণ শোপেনহাওয়ার ছিলেন পেসিমিস্টিক দার্শনিক হিসেবে, এবং সেখানে তিনি বলেছিলেন যে কোনো কিছুকে অতিক্রম করা যায় না, এবং ঠিক সেই অনতিক্রম্যতার মধ্যেই যেন জীবন সীমাবদ্ধ। কেন? তার কারণ হচ্ছে, তুমি যদি সমস্ত বেসিক সূত্রগুলো যদি তুমি দেখো বিজ্ঞানের, সেগুলো সবই বলছে নেতিবাচক। রামকৃষ্ণদেবের কথা বলতে গেলে সবই নেতিবাচক। না না না, প্রথম নাটা কি? দের ইজ নো ফ্রি লাঞ্চ ইন দ্য ইউনিভার্স। ঠিক আছে, তার মানে বিনা পয়সায় কোনো কিছু খাবার পাওয়া যাবে না, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। রিলেটিভিটি কি বলছে? রিলেটিভিটি বলছে দ্য ভেলোসিটি অফ লাইট ক্যানট বি ক্রসড। ভেলোসিটি অফ লাইট ক্যানট বি ক্রসড। ওখানেও আরেকটা নেতি। আর কি বলছে? এই গেডেলের থিওরেম বলছে যে যখন তোমার ইন্টেলিজেন্ট সিস্টেমস তৈরি হচ্ছে, সে তার নিজের ইন্টেলিজেন্সের উৎস প্রুভ করতে পারবে না, সেখানেও আরেকটা না। আর কোয়ান্টাম মেকানিক্স কি বলছে? সেখানে বলছে তুমি একসঙ্গে খুব ক্ষুদ্র, অতি ক্ষুদ্র লেভেলে যখন গেলে, সেখানে গিয়ে তুমি পজিশন আর মোমেন্টাম অর্থাৎ দুটো ভ্যারিয়েবল একসঙ্গে তুমি দেখতে পারবে না, ডিটারমিন করতে পারবে না, অর্থাৎ তুমি বের করতে পারবে না। এখানেও আর একটা না। এই সব নায়ের বাঁধনের মধ্যে থেকেই কিন্তু জীবনের উৎসার, এবং সেখানেই কিন্তু জীবন সীমাবদ্ধ। কারণ আজকে আমরা নানান ডাইমেনশনে পৃথিবী থাকলেও সেটা ম্যাথামেটিক্যালি জানি, কিন্তু সেটা আমরা কল্পনা করতে পারি না, কারণ আমাদের থিঙ্কিং হয়তো কোথাও না কোথাও ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্যাল জায়গায় গিয়ে আমরা সেই কারণে খুব অস্বস্তিতে পড়ি। তার মানে এটার আরেকটা হতে পারে, এই যে তুমি চমৎকার বললে, অ্যাকচুয়ালি তুমি যদি দেখো আমরা যেখানটায় আছি, ইট ইজ মাল্টি ডাইমেনশনাল, মাল্টি লেয়ার্ড, কিন্তু আমাদের যেভাবে আমরা তৈরি, তাতে আমরা ত্রিমাত্রিকের ওপরে উঠতেই পারছি না। ঠিক। তো ওইখানটাতেই আমরা কিন্তু আটকে পড়ছি। তো এইখান থেকে বেরোনোর রাস্তাটা এখনো বেরোয়নি। ঠিক। অথচ এই যে আমরা আটকা পড়েছি, সেই আটকা পড়াটাই কিন্তু আমাকে গণ্ডি ছেড়ে বেরোনোর একটা উৎসাহ দিচ্ছে, স্টিমুলাস দিচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, আর একটা যদি দেখতে হয়, তুমি যেগুলো বলছিলে, যদিও
যখন আমরা পড়াশোনা করি তখন এগুলো সব আলাদা আলাদা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কিন্তু কোথাও না কোথাও এগুলো একটা কনভার্জ করছে করে একটা জায়গায়। ঠিক ঠিক। তোমার এইখানে কথার রেশটা টেনে আমি আগের দিন হয়তো বলেছিলাম, কিন্তু তা আমি আরেকবার বলতে চাইবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ আর আইনস্টাইনের যে সংলাপ, সেটা তুমি যে বললে এই বহুমাত্রিকতার প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক। সেটা কি না, ওই রবীন্দ্রনাথ বলেছিলেন আইনস্টাইনকে মেটাফিজিক্স তৈরি করার সময়, তারা যখন কথা বলছিলেন বার্লিনের যে বিখ্যাত ইন্টারভিউ, সেইখানে রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমার একটা লেখা, এখানে রবীন্দ্রনাথের সুন্দর ছবি রয়েছে, একটা লেখা তার একটাই মাত্র কপি কোনো লাইব্রেরির একটা জায়গায় রাখা রয়েছে, কোনো গ্রন্থাগারে রাখা রয়েছে। এবার সেখানে সেই একমাত্র কপি একটা পোকা কেটে নষ্ট করে দিল, তাতে কার ক্ষতি হলো বা কারো কিছু এসে গেল কি? তার উত্তরে আইনস্টাইন বলেছিলেন, হ্যাঁ, এতে মানব জাতির ক্ষতি হলো। এবং তার থেকে যে কনক্লুশনটা, যে যে সিদ্ধান্তটা আইনস্টাইন আনেন, যেটা ভারী সুন্দর। তাতে উনি বলছেন এর থেকে বোঝা যায় সময় হচ্ছে বহুমাত্রিক, যে কথাটা তুমি বললে, সময় বহুমাত্রিক। অর্থাৎ সময় কিন্তু সেভাবে ভাবতে গেলে সময় হয়তো একটা মানবিক ধারণা, মানুষের একটা ধারণা সময়ের, তবে সে কথা আমি যাচ্ছি না। তবে সেখান থেকে তিনি বললেন যে দেখো, একই সময়ে তার অর্থ, অর্থাৎ তার অর্থময়তা হয়তো লুকিয়ে রয়েছে এই ক্ষতিতে, যে একটা হঠাৎ একটা সময় থেকে আর একটা সময় যাওয়ার পর রবীন্দ্রনাথের সেই অসাধারণ লেখাটা আর নেই, অথচ সেই সময়ই কিন্তু পরিপুষ্ট করছে সেই পোকাটাকে, যে নাকি ওই বইটাকে খেয়ে নিচ্ছে এবং খেয়ে নিয়ে নিজেকে পরিপুষ্ট করছে, এবং তারপর তার জীবনচক্র চলছে, সে সন্তান উৎপাদন করছে এবং তার যে জীবনের যে ধারা সেটা অতিবাহিত হচ্ছে। অর্থাৎ সময় কিন্তু একজনের জন্য একমাত্রিক নয়। এই খুব সহজ উদাহরণ দিয়ে কিন্তু আইনস্টাইন বুঝিয়ে দিয়েছিলেন। এমনিতেও দেখি যে ডিফারেন্ট টাইম জোন, সেখানেও কিন্তু ওটা একটু হয়তো গ্রস লেভেলে হয়, বাট ফ্যাক্ট রিমেন যে আমরা এখানে বসে আলোচনা করছি সন্ধ্যে হয়তো একটা সময়, একই সময় পৃথিবীর অন্য কোনো প্রান্তে সকাল। এই যে সময়টা ঘুরে যাচ্ছে, যার জন্যে কেউ কেউ মনে করেন বা বিশ্বাস করেন যে খুব যারা ক্ষমতাশালী যোগী পুরুষ, তারা নাকি সময়টাকে থামিয়েও রাখতে পারেন। এরম নিয়ে অনেক গল্পও আছে যে এক যোগী একটা জায়গা থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় আর কি কিছুতেই যে সময় বেরিয়েছিলেন সেই সময় পৌঁছানোর ফ্লাইট ধরার কথা নয়, কিন্তু উনি ধরলেন এবং এয়ারপোর্টে গিয়ে দেখা গিয়েছিল নাকি যে ঘড়িটা ঠিক সময়ই আছে, মানে কোনো না কোনোভাবে বোধ হয় কীভাবে যে থেমেছিল এর কোনো ব্যাখ্যা হয় না, কিন্তু এরকমও শোনা যায় আর কি। তো এই যে সময়ের বহুমাত্রিকতা বলো, জীবনের বহুমাত্রিকা বলো, এটা তো আছেই, কিন্তু এই যে জীবনধারার কথা এসে তুমি শেষ করলে, জীবনধারার কথাতেই তুমি শুরুতে যে ডারউইনের তত্ত্ব বলেছিলে, সেই তত্ত্বে আমরা বিবর্তনে আসবো। এই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেভাবে ডারউইন ব্যাখ্যা করেছিলেন, পরে আমরা জানি স্বামী বিবেকানন্দর কিছু রিজার্ভেশন ছিল, কিছু কিছু মানলেও ওনার ডারউইনের পুরোটাকে উনি সেইভাবে মানেননি, সেই নিয়েও কিছু বিতর্ক হয়েছিল। তো এই ডারউইনের তত্ত্বর নিরিখে তুমি যদি দেখতে চাও যে আধুনিক বিজ্ঞানের নিরিখে এটাকে কিভাবে দেখবে, টু এক্সপ্লেন কিভাবে প্রাণ সৃষ্টি, প্রাণের বিকাশ, অভিযোজন বা বিবর্তন এইগুলো হয়ে চলেছে। হ্যাঁ, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। এবং এখানে বলতে গেলে এই যে ধারণা, এই যে ভাবনা, ডারউইনের ভাবনা কিন্তু হঠাৎ করে আসেনি। বিজ্ঞানে একটা খুব সুন্দর জিনিস হয়, যেটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করি না বা আমাদের লক্ষ্যের বাইরে থেকে যায়। সেটা হচ্ছে বিজ্ঞানে কিন্তু দু ধরনের ধারণা থাকে। এক ধরনের ধারণা হচ্ছে ইনক্রিমেন্টাল সায়েন্স, অর্থাৎ খুব ছোট ছোট ধাপে ধাপে চলতে থাকে। আর একটা হচ্ছে রেভলিউশনারি সায়েন্স, যেটা এক ধাপে অনেক কিছু পাল্টে দেয়। কিন্তু এই দুটোই সমানভাবে প্রয়োজন। ইনক্রিমেন্টাল সায়েন্স ছাড়া রেভলিউশনারি সায়েন্স আসতে পারে না। এবং সেই জন্য ডারউইন আসার আগে কিন্তু ওইখানে ইউরোপে নানান ধরনের মঙ্ক, যারা সাধু ছিলেন, তারা কিন্তু ওই মোনাস্ট্রির মধ্যে বা মোনাস্টিক এনক্লোজার বা মোনাস্টিক যে জায়গাগুলো, সাধুদের যে আশ্রম, সেই আশ্রমে তারা কিন্তু নিবিড়ভাবে গবেষণা চালিয়ে যেতেন। কী নিয়ে গবেষণা চালাতেন?
আঙুর নিয়ে, কারণ আঙুর থেকে তৈরি হতো ওয়াইন, এবং আমরা জানি যে ওয়াইনকে বাইবেলে বলা হয়েছে দ্য ব্লাড অফ জিসাস, এবং সেভাবেই সেটাকে সেলিব্রেট করা হয়েছে। তো যাই হোক, এই ওয়াইন নিয়ে প্রচুর কাজ হয়েছে, এবং তাদেরই মধ্যে অগ্রণী ছিলেন মেন্ডেল, এবং তার যে কাজটা সেটা ভারী সুন্দর কাজ। তিনি ওই ক্রস করে করে দেখছিলেন যে তোমার কোন গাছ বড় হচ্ছে, কোন গাছ ছোট হচ্ছে। সেখান থেকে তিনি একটা ধারণা পান যে জীবনের যে চালিকা শক্তি, তার মূলে হয়তো কোনো মৌলিক তথ্য ধারণকারী একটা কিছু আছে। এটা কিন্তু মেন্ডেলের ধারণা ছিল। তারপর আমরা জানি ল্যামার্ক আসেন, ল্যামার্ক এসে অভিযোজনের ধারণাটা আনেন, অর্থাৎ একটা জিরাফ আমরা সবাই জানি যে খেতে চাইছে, সেইভাবে আস্তে 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 জিরাফের গলাটা বড় হয়েছে। এখানে আমি থামিয়ে দেবো, থামিয়ে দিয়ে আমি বলবো রসায়নের দিক থেকে আমরা কীভাবে এটাকে দেখতে পারি, বা সিম্পল লজিক, রসায়নও ধরতে হবে না, সিম্পল লজিক। সিম্পল লজিক হচ্ছে, মনে করো একটা দাবা খেলা চলছে, এবার সেই দাবা খেলাটা চলছে একটা বন্ধ ঘরে। এই বন্ধ ঘরে একজন বসে দাবার ছক দিচ্ছেন, চাল দিচ্ছেন। এবার সেখানে কেউ নেই, হঠাৎ করে কেউ একজন বাইরে থেকে কাউকে একজনকে, শিশুকে পারমিশন দেওয়া হচ্ছে, অ্যালাউ করা হচ্ছে, সে এসে ছকটা দেখে আবার বেরিয়ে চলে যাবে। আবার কিছুক্ষণ বাদে তাকে অ্যালাউ করা হচ্ছে, সে এসে ছকটা দেখে। অর্থাৎ সে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছকের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছে। তার কাজ হচ্ছে সেই ছক, কী ছকে খেলা হচ্ছে সেটাকে বের করা। সেই শিশুই হচ্ছেন একজন বিজ্ঞানী। অর্থাৎ তিনি এই যে নানানভাবে, নানান অজুহাতে বারবার সব কিছুকে পার্টার করছেন, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন। এবং তার হাতে রয়েছে ফর্মাল লজিক এবং অবজারভেশন। অর্থাৎ তিনি কিন্তু একটা লজিক এবং অবজারভেশন, পর্যবেক্ষণ, এর মধ্যে দিয়েই তিনি কিন্তু তার যাবতীয় তথ্যকে বিশ্লেষণ করছেন, এবং দিয়ে তার নিজের মনের মাধুরী মিশিয়ে একটা তত্ত্ব তৈরি করছেন, যে তত্ত্বটা পরবর্তীকালে আবার তাকে চেক করতে হচ্ছে। কারণ তিনি যে সবসময় তো সেই খেলাঘরে ঢোকার অধিকার পাচ্ছেন না, বা সবসময় সেই যিনি খেলছেন তার ছকটাকেও ঠিক দেখতে পাচ্ছেন না। তো এইভাবে নানান পরীক্ষা নিরীক্ষা সাজিয়ে তিনি একটা তত্ত্ব তৈরি করছেন। তাই ডারউইনের তত্ত্ব বা ল্যামার্কের তত্ত্ব বা মেন্ডেলের তত্ত্ব ওই শিশুর কিন্তু নানান অবস্থায় এসে দেখার মতোই তুলনীয়। এবং এইভাবে আমরা যদি সায়েন্সকে, বিজ্ঞানকে অ্যাজ অ্যান এন্টারপ্রাইজ ভাবি, তাহলে বিজ্ঞান হচ্ছে সেই ধরনেরই একটা এন্টারপ্রাইজ, যেখানে নানানভাবে বিজ্ঞানীরা পৃথিবীর নানান কোণার থেকে তারা নানা রকমভাবে চেষ্টা করে এটাকে বোঝার চেষ্টা করছে। এবার এইভাবে ডারউইন যখন গেলেন, তার মানে ডারউইনের কাছে কিন্তু তখন খবর ছিল। এরকম নয় যে ডারউইন যে গ্যালাপাগোস আইল্যান্ডে গেলেন, গিয়ে সেখানে বসে বসে তিনি ভাবনা চিন্তা শুরু করলেন, দিয়ে এলেন। কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক নয়। অনেকটাই তার ক্রিয়েটিভিটি আছে, এবং তারপর তিনি যেটা এই এককে মিলিয়ে আর একটা এক মিলিয়ে দুই করা, সেটার পরীক্ষণাগারে তিনি বাই অ্যাক্সিডেন্ট পৌঁছে যান। সেটাই হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ড। এবং সেখানে গিয়ে তিনি নানান ধরনের ইন্টারমিডিয়েট স্পিসিস বা ফ্রোজেন ফসিলস বা লিভিং ফসিলস, এগুলোর সন্ধান পান, এবং তারপর সেগুলোকে মিলিয়ে নিয়ে তিনি এক সুন্দর তত্ত্ব তৈরি করেন, যেটাকে তিনি পরে 1800, আমার মনে হয় যতদূর সম্ভব 1850-এর মাঝামাঝি ওইরকম সময়, 53 কি 59, আমি ঠিক খেয়াল করছি না এখন, এখানে অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটা প্রকাশ করেন। এবং তারপর যা হয় সেটা হচ্ছে একটা যুগান্তর, এবং সেটাকে আমরা বলতে পারি একটা বিপ্লব, বিজ্ঞানের দুনিয়ায় একটা বিপ্লব। এবং এখনও অবধি ডারউইনের তত্ত্ব হিসেবে সেটা অনেকটাই প্রতিষ্ঠিত। কিন্তু এখানেও আবার কিছু কিছু এক্সেপশন, কিছু কিছু ব্যতিক্রম আসছে, যেগুলো বিজ্ঞান সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে। অর্থাৎ সব কিছুই কিন্তু সেই একের সঙ্গে এক মিলিয়ে নয়। আর ডারউইনের তত্ত্ব সম্বন্ধে যে ভুল ধারণাটা থাকে, সেটা হচ্ছে যে হয়তো এক সময় এপস, গরিলা, এরাই মানুষ হয়ে গেছে। সেটা কিন্তু ঠিক কথা নয়। এগুলো হয়েছে যুগান্তের পর যুগান্তর ওই পরীক্ষণের মাধ্যমে। এবং সেই পরীক্ষণটাকে, অর্থাৎ যদি আমরা অভিযোজনের খেলা দেখি, যেটাকে বলা যেতে পারে প্রকৃতির যে চয়ন, অর্থাৎ ন্যাচারাল সিলেকশন, সেটাও কিন্তু হয়েছে বহু যোজনের সময় ধরে, একসঙ্গে হয়নি। অর্থাৎ একটা কিছু হলো, সেই ছক খেলা করে সেই খবরটা গেল, তারপর তার মধ্যে পরিবর্তন এলো।
এবং এই প্রসঙ্গে আর একটা জিনিস যেটা ভীষণভাবে আমাদেরকে ভাবায় বা ভাবাতে চেষ্টা করায়, সেটা হচ্ছে কি না, আজকে আমরা যে আইডিয়ার জগতে থাকি, সেই আইডিয়া কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে প্রবাহিত হয় এবং সেই আইডিয়া কিন্তু আমাদেরকে পাল্টে দেয়, এবং সেই পাল্টানোটা কিন্তু যোজনব্যাপী সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা কিন্তু হচ্ছে এক মুহূর্তে। হয়তো এই কথাগুলো শুনে কোনো শিশু লাইটনিং স্পিডে সে হয়তো কোনো নতুন আইডিয়া পাচ্ছে, এবং সেই আইডিয়াটা সে যদি লাকি হয় টেস্ট করছে ল্যাবে, দিয়ে তারপর নতুন তত্ত্ব আনতে পারছে। অর্থাৎ এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে লাইটনিং স্পিডে সেটা হতে পারে। কিন্তু ন্যাচারাল সিলেকশন, যেটা প্রকৃতির চয়ন বলা যেতে পারে, সেটা কিন্তু হয়েছে বহু জেনারেশনসের ওপর দিয়ে, বহু সময়ের ওপর দিয়ে, এবং সেই অর্থে আমরা মানুষ হিসেবে কিন্তু আমরা ব্যাকটেরিয়াদের সঙ্গেও সম্পর্কিত, এবং সেই হিসেবে আমাদের বলতে গেলে, সেটা আমি হয়তো পরে আসবো, যে এই পৃথিবীটা হচ্ছে একটা বিবর্তনের উত্তরাধিকার। সেই উত্তরাধিকারে আজ মানুষ প্রতিষ্ঠিত, আমরা বহন করে চলেছি, এবং তাকে রক্ষা করার দায়িত্ব, তাকে সংবেদনশীল হয়ে রক্ষা করার দায়িত্ব, তাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ প্রত্যেক মানুষের। এই তুমি যেভাবে ব্যাখ্যা করলে, যাতে তুমি বললে যে ওই ডিসরাপ্ট করাটা খুব জরুরি, এটা যদি আমি আরেকটু স্ট্রেচ করে একটু দর্শনের আঙ্গিকে, অধ্যাত্মবাদের আঙ্গিকে দেখি, ওরাও কিন্তু বলে এইটাই কি সেই চার্নিং, যে চার্নিংয়ের কথা ওনারা বলেন, যে চার্নিংটা খুব জরুরি, উইদাউট চার্নিং অমৃত ওঠে না, গড়লও ওঠে না। তো এই যে সত্যে পৌঁছানোর জন্যে তুমি যেটাকে বললে ডিসরাপশন, বিজ্ঞানের ভাষায় ডিসরাপশনটা থেকেই বিজ্ঞানীরা পরবর্তী ইয়ের দিকে যাচ্ছেন। যে বা অন্যভাবে যদি দেখি, যেটা তুমি আরেকটু শেষের দিকে ব্যাখ্যা করছিলে, যে নিউটন গাছ থেকে আপেল বরাবরই পড়ে আসছে, কিন্তু ওই যে একটা লাইটনিং স্পিডে ওনার বসে সেই দিন আপেল পড়াটা দেখে মনে হলো তার থেকে 3টে যুগান্তকারী তত্ত্ব বেরিয়ে এলো আর কি, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তো এইগুলোকে কীভাবে ব্যাখ্যা করবে, বা যে তড়িৎ গতিতে মানে হয়ে আসছে, এক মুহূর্তে সেটার একটা ইয়ে বেরিয়ে গেল, যেটা একটা দিগন্ত খুলে দিল আর কি। অথচ একটা চার্নিংও দরকার, সেই চার্নিংটা কলিড ডিসরাপশন, কলিড চার্নিং, মানে মন্থন একটা হওয়াও দরকার। ঠিক, আসলে যদি এটাও খুব সুন্দর প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা হচ্ছে অন ক্রিয়েটিভিটি। এবার ক্রিয়েটিভিটিতে যেটা হয় মানে সৃজনশীলতা, এবার সৃজনশীলতায় আমি আমার নিজের থেকে বলতে পারি, বা নিজের যেটুকুনি সীমিত জ্ঞান সেখান থেকে বলতে পারি, যে আমরা যখন একটা সমস্যা বা প্রবলেম নিয়ে যখন ভাবনা চিন্তা করি, তখন কিন্তু সুন্দর সুন্দর ভাবনাগুলো ওই লাইটনিং স্পিডে আসে, যেটা তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে বহু বহু বছর, বহু বহু ঘন্টার পরিশ্রম, সেটা হয়তো আমরা উপলব্ধিও করি না। এবং সেই কারণে যে 10,000 আওয়ার্সের যে থিওরিটা আছে, প্র্যাকটিস, এগুলো আছে। আমি কয়েকটা সুন্দর ছোট ছোট উদাহরণ দেবো। একটা তো তুমি বললে নিউটনের আপেল পড়া, দ্বিতীয়টা হচ্ছে মেন্ডেলব্রটের গল্প। বেনোয়া মেন্ডেলব্রট, তিনি ম্যাথামেটিক্যাল একটা স্ট্রাকচার নিয়ে বহুদিন ধরে ভাবছিলেন, কিন্তু কোনো ব্রেক থ্রু পাচ্ছিলেন না, কোনো কিছু আইডিয়া পাচ্ছিলেন না। তারপর একদিন বিরক্ত হয়ে তিনি ফ্রান্সের এক উপকূলে ছুটি কাটাতে যান, এবং সেই ছুটি কাটাতে গিয়ে তিনি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাতে যান। এবার সেখানে গিয়ে তিনি রিল্যাক্স করছেন যখন বিচে বসে, হঠাৎ, এটা তিনি আগেও বহুবার দেখেছেন, হঠাৎ তিনি মেঘের যে পরিসীমা, সেখানে ওই জড়ানো একটা স্ট্রাকচার দেখেন। সেটাই তিনি আবার দেখতে পান তার সমুদ্র সৈকতে এঁকে যাওয়া ঢেউয়ের রেখায়। আবার সেটাকেই তিনি তখন ভাবেন, আরে গাছের পাতার যে বিন্যাস, সেখানেও তো সেই একই জিনিস। এই যে ভাবনা চিন্তা, এমনকি যে সমুদ্র, সে যখন ঢেউয়ের ফেঁসো উড়িয়ে চলে আসছে, সেই যে বুদবুদ, তার মধ্যেও সেই একই ধরনের ধারণা। এবং সেখান থেকে তিনি ফ্র্যাক্টালসের কনসেপ্টে আসেন, এবং এই যে সার্পিয়েন্সকি ট্রায়াঙ্গেল, অর্থাৎ ছোটো ছোটো ত্রিকোণ, সেইগুলো সাজিয়ে তুমি যে কোনো সারফেসকে স্ট্রাকচার করতে পারো। এবং তারপর আসে ওয়েভলেটের ভাবনা, এবং সেখান থেকে যুগান্তকারী ম্যাথামেটিক্স, অঙ্কের ভাবনা সব আসে। সেটা কিন্তু আরেকটা উদাহরণ। অর্থাৎ মেন্ডেলব্রট কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলেন, কিন্তু ওই যে ছুটির অবসর, সেই ছুটির অবসরে গিয়ে তিনি রিল্যাক্স করতে গিয়ে এই ভাবনাটা পেলেন। সেই ভাবনাটা তিনি কিন্তু পরে প্রকাশ করলেন, যেটা
বিখ্যাত হয়ে গেল ওয়েভলেট ট্রান্সফরমেশন বা ওয়েভলেটের মাধ্যমে, এবং ভয়ঙ্কর এক ভাবনা। তৃতীয় গল্পটা আমি বলবো, তুমি নিউটন দিয়ে শুরু করেছিলে, অঙ্কে গেলাম, তৃতীয়টা কেমিস্ট্রিতেই আছি, রসায়ন। কেকুলের গল্প আমরা সবাই জানি। কেকুল কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলেন যে বেনজিনের স্ট্রাকচারটা কি হচ্ছে, একবার এখানে ডবল বন্ড রাখছেন, একবার ওখানে ডবল বন্ড রাখছেন, একবার 6টা পরমাণু দিয়ে এঁকেছেন, এঁকে তাকে নানান রকমভাবে সাজাচ্ছেন, ভুল হচ্ছে। ডিওয়ার তার আগে এসছেন বেনজিনের স্ট্রাকচার নিয়ে, সেটা ডিওয়ার্স বেনজিন বলে বিখ্যাত, সেটাও কিন্তু অন্য, সবই হচ্ছে। হঠাৎ তিনি নাকি স্বপ্ন দেখেন যে সাপ কতকগুলো একে অন্যের ল্যাজ ধরে ঘুরে বেড়াচ্ছে একটা গোল চক্রে। সেখান থেকেই তিনি রেজোনেন্সের স্ট্রাকচার আনেন এবং কেকুলের বেনজিন তারপর বিখ্যাত হয়, যেখানে তিনি একটা ষড়ভুজ আঁকেন, মাঝখানে একটা গোল রিং, সেটা আজও আমরা কেমিস্ট্রিতে ব্যাখ্যা করি, সেটাই হচ্ছে রেজোনেন্স। এবং সেভাবেই ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে এবং সেখান থেকে বেনজিনের স্ট্রাকচার আসে, যেটা কেমিস্ট্রিকে, অ্যারোমেটিসিটির কনসেপ্ট, যেটা কেমিস্ট্রিকে যুগান্তকারী এক, কেমিস্ট্রিতে যুগান্তকারী এক বিপ্লব এনে দেয়, নতুন একটা হরাইজন অ্যাভিনিউ খুলে দিয়ে গেছে। কাজেই যে কোনো ভাবনায় তিনি, আমার মনে হয় তিনি সাহিত্যিকই হন, তিনি বিজ্ঞানীই হন, বা তিনি শিল্পীই হন, তাদের সব একটা প্রসেস। বা তুমি যেরকম একজন ক্রিয়েটিভ মানুষ, সে তুমি মনে করো তুমি একজন ক্রিয়েটিভ লেখক, সে তুমিই হও, মূল যে চার্নিংয়ের কথা তুমি যেটা বললে, মন্থন, সেই মন্থনটা কিন্তু সবসময়ই চলতে থাকে। এবং সেই মন্থন কিন্তু আমরা যখন ঘুমোই তখন থামে না, তখন সেটা চলতেই থাকে। তাই সকালবেলা উঠে আমরা অনেক সময় খুব সুন্দর আইডিয়া নিয়ে বাড়ি থেকে বের হই, এবং সেটাই স্টিভ জবস বলেছিলেন, ইংরেজিতে যেটাকে বলা স্লিপ ওভার ইট। স্লিপ ওভার ইট, এক্স্যাক্টলি, স্লিপ ওভার ইট। এবং সেটাই স্টিভ জবস বলেছিলেন যে প্রফেশন, এবং লিওনার্দো দা ভিঞ্চিও আর একজন বড় মানুষ, আমি তার কথা বলিনি, যে প্রফেশনে যেদিন তুমি সোমবার সকালবেলা উঠে তোমার সেই ফুল আগ্রহ নেই, পুরো উদ্যম নেই, তখন বুঝি তুমি ভুল প্রফেশনে আছো। এবং বিজ্ঞানী হিসেবে আমরা, বা যে কোনো ক্রিয়েটিভ মানুষ হিসেবে আমার মনে হয় প্রত্যেকেই আমরা খুব সৌভাগ্যবান যে উই আর গেটিং পেড ফর আওয়ার হবিজ, অ্যান্ড উই টেক আওয়ার হবিজ ভেরি ভেরি সিরিয়াসলি। মানে সায়েন্সের রিগার যেটা, সেটাও কিন্তু খুব ভীষণভাবে দরকার। আমরা একেবারে শেষের দিকে এসেছি, যদিও আলোচনাটা ঠিক জমতে শুরু করেছে। তুমি আগে উল্লেখ করেছিলে, আবার ওইখানেই আমরা আসবো, যে এই যে বললে যে প্রতিটা শুরুর একেবারে গোড়া পত্তন যদি দেখি, সেখানে রয়েছে কিন্তু মলিকিউল যেমন আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, এইগুলো আছে। অথচ এই যে আমাদের আধুনিক জীবনে আমরা অনেক সময় দেখি সেই ব্যাকটেরিয়া, ভাইরাসের থেকে আমাদের প্রতিষেধকের কথা ভাবতে হয়, তার থেকে বাঁচার কথা। তুমি আর একটা জিনিস বলেছো যে শুধু তার থেকে বাঁচা নয়, তাদের রক্ষা করাটাও আমাদের কর্তব্য। তার কারণ এখনও বোধহয় ওই ব্যাকটেরিয়া, ভাইরাস, ওইগুলো থেকেই যে লাইফ সাইকেল, সেটা ঘুরছে, আবার ওইখানেই শুরু। সো একেবারে ওদের ধ্বংস করা বা ইয়ে করা চলবে না। মানে মুক্তিটা এমন নয় যে পুরোপুরি ওদের রিমুভ করে দিলাম, এটা ওয়ান সাইড। দ্য সেকেন্ড সাইড ইজ, যদি এগেন একটু ওটাকে আরেকটু এক্সপ্যান্ড করে দেখি, এই যে বলা হয়, আমরা যদি আত্মার কথা দেখি, যে এটা ইউনিভার্সাল ওয়াননেস, এক সবাই, তাহলে তুমি যে বিজ্ঞানের ব্যাখ্যাটা দিচ্ছ, তাতেও কি প্রমাণ হচ্ছে না যে দেয়ার ইজ এ কাইন্ড অফ ইউনিভার্সাল ওয়াননেস? তুমি, আমি, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিশ্চান, এগুলো এই ভেদাভেদের কোনো মানে হয় না, যেটাকে আমরা বললে হয়তো অনেক সময় মনে হবে বেশি গাল গুরুগম্ভীর কথা বলছে, কিন্তু একেবারে পিওর সায়েন্স যা বলছে তাতেও দেখা যাচ্ছে, কারণ এগুলো তো সব এক। এই ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে যদি সমগ্র মানবজাতি হয়ে থাকে, তো আমরা সবাই সম্পর্কিত, সবাই রিলেটেড, সবাই কারো না কারণ আত্মীয়। তো এইটা ওয়াই ইজ দিস মিসিং? মানে এটাই তো বিজ্ঞানেরও মূল প্রতিপাদ্য হওয়া উচিত। ঠিক, এটা খুব সুন্দরভাবে তুমি মানে উপস্থাপনা করলে, এবং এটা ভীষণভাবে দার্শনিক একটা প্রশ্ন। এবং সেই প্রসঙ্গে ভাবতে গেলে আমাদেরকে প্রথমেই যেটা ভাবতে হবে, সেটা আমি বিজ্ঞানী হয়েও না এসে পারছি না, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের কথা। এবং গৌতম বুদ্ধের কথার মধ্যে যেটা ছিল, গৌতম বুদ্ধকে আমি যে কারণে শ্রদ্ধা করি বা ভালোবাসি, সেটা হচ্ছে তিনি আমার এক মাস্টারমশাইয়ের কাছ থেকেই শোনা, প্রফেসর দীপঙ্কর হোম। তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন যে গৌতম বুদ্ধ হচ্ছেন হয়তো প্রথম মুভিং সাইকোলজিস্ট অন দিস প্ল্যানেট। কেন? এবং তিনি যখন ওই যে বলছেন, একজন মা এসছেন তার মৃত শিশুকে নিয়ে এবং বলছেন যে এটা কেন হলো, তখন তাকে কাউন্সেলিং করার জন্য তিনি বলছেন, তুমি এমন একটা ঘর থেকে এক দানা চাল এনে দাও যে ঘরে কোনো দিন কোনো মৃত্যু, জরা, ব্যাধি আসেনি। সেভাবে তিনি ভাবনা শেখাচ্ছেন।
এবং এই গৌতম বুদ্ধেরই ভাবনা কিন্তু মধ্যম পন্থা। সেই মধ্যম পন্থা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং সেটাও কিন্তু শ্রীরামকৃষ্ণও বলে গেছেন, যে সয় সে রয়, যে না সয় সে না সয়। এই যে ভাবনা, মনীষীদের ভাবনা, এইগুলো কিন্তু ভীষণভাবে জরুরি। তার কারণ আমরা আজকে মানুষ হিসেবে আমরা কি, এটা যদি প্রশ্ন করা হয়, আমাদের মধ্যে একটা মেজর পার্সেন্টেজ, বিরাট বড় পার্সেন্টেজ ব্যাকটেরিয়া, ভাইরাস। তার মধ্যে হেল্পফুল ব্যাকটেরিয়া যেমন গাট ব্যাকটেরিয়া যদি নষ্ট হয়ে যায়, আমরা জানি পেটের গণ্ডগোলে আমরা অসুস্থ হয়ে পড়বো। কাজে গাট ব্যাকটেরিয়া, গাট বায়োম, সেটাকে রক্ষা করা, এবং সেই নিয়ে আজকে অনেক কাজ হচ্ছে এবং হচ্ছে, আমরা সেগুলো খেয়েও থাকি বেসিক্যালি, যে সলিউশন বা ইত্যাদি। এবং তারপর আরও কি আছে না, তোমার আমরা কোনো রোগকে যখন একদম নির্মূল করার চেষ্টা করি, সেই কিন্তু অন্য রোগ হিসেবে ফিরে আসে, এটাও আমরা জানি। এটা আমাদের আজকে সংবাদপত্র বা এর কাগজের মাধ্যমে আমরা এটা জানি, এটা বিজ্ঞানের চূড়ান্ত ভালো ভাবনা, কিন্তু সেটাও আমরা জানি যে একটা জিনিসকে নির্মূল করলে অন্যভাবে ফিরে আসে। করোনা প্রসঙ্গে আসি। করোনার আর একটা ভাবনা হচ্ছে যে মানুষ যখন এত বেশি রকমভাবে প্রকৃতিকে নিঃশেষ করছে, তখন প্রকৃতি হয়তো তাকে দেখিয়ে দিল, মানুষকে দেখিয়ে দিল মানুষ কতটা অসহায়। তার ন্যূনতম শক্তির ব্যয় বা খরচায় সে একটা ভাইরাসের জাস্ট একটা সামান্য মিউটেশন করে সমস্ত মানব জাতিকে, তার ভিত্তিকে নাড়িয়ে দিল। সেটা কিন্তু একদম চান্স বলে যদি আমরা ভাবি, সেটা কিন্তু এই চান্স। এবং নেচার কিন্তু তার মানে এটা জানে, প্রকৃতি এটা জানে যে একটা সাম্যের মধ্যে রয়েছে। এবং এই সাম্যের কথাটা কিন্তু আমরা আজকের আলোচনায়, যেহেতু বিবর্তন নিয়ে হচ্ছে, সেই বিবর্তনের দায় দায়িত্ব কোন দিকে যাবে, সে এআই হোক আর সে যাই হোক। কারণ এআই এর প্রসঙ্গে জেফ্রি হিন্টনের একটা খুব সুন্দর বক্তব্য আমার ভীষণ যেটা ভালো লাগে, সেটা হচ্ছে আজকে যদি এমন একটা বিইং হয় মানুষের কাছে, মনে করো এই বাড়িটা তৈরি করার সময় হয়তো মানুষের কাছে এটি ইম্পর্ট্যান্ট নয় যে কতগুলো মাইক্রোব, কতগুলো কেঁচো এই জমিতে ছিল, সে কিন্তু সেটাকে ধ্বংস করেই বাড়িটাকে বানাবে। এর মধ্যে কিন্তু অনেক অজস্র জীব শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের এটা ভাবনায় আসবে না, কারণ মানুষ হচ্ছে ইন্টেলিজেন্ট বিং। এবার এমন একটা বিং এলো এআই, সে হচ্ছে সুপার ইন্টেলিজেন্ট। সে এবার মনে করো একটা জায়গার থেকে আর একটা জায়গায় ইনফরমেশান হাইওয়ে বানাবে, তাতে হয়তো অজস্র রকমের মানুষ সেখানে খুব কম ইন্টেলিজেন্ট, ওই কেঁচোর মতোই, সেরকম তার অধিবাসের জায়গা হয়তো শেষ করে দেবে। সেটাও কিন্তু তখন সে করবে, তার কাছে ওটা ইম্পর্ট্যান্ট নয়। এর মানে এই নয় যে সে অমানবিক, তার কাছে মানবিকতার যে ব্যাখ্যাটা, সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, তার কাছে সেটা একদম অন্য জায়গায়। তাই সেই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। অর্থাৎ আমরা যখন বিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি, দার্শনিকভাবে ভাবতে গেলে এরকম তো নয় যে মানুষ যেহেতু খুব ইন আ সেন্স খুব ক্লামজি, মানে আমরা ইমোশনে চলি, আমাদের মধ্যে যে প্রজনন প্রক্রিয়া সেটাও খুব হাইলি ইনএফেক্টিভ, ইত্যাদি ইত্যাদি। এরকম তো নয় যে আমাদের পারপাস হয়তো প্রকৃতি শেষ করে দিচ্ছেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনে, যার মাধ্যমে হয়তো পুরো দুনিয়াটাই হয়তো কৃত্রিম যে বুদ্ধিমত্তা তাতে পরিচালিত হবে। এটা একটা ভাবনা, এটা কিন্তু ভাবার জন্য, আর কিছু নয়। সবার শেষে আমি যে কথাটা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে বিজ্ঞানে কিন্তু এই ভাবনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেটা সংবেদনশীল, যে ভাবনাটা একটা কোষের, সেল। এবং সেইটা প্রথম বলেছিলেন জেমস লাভলক তার গায়া থিওরি। এবং সেই গায়া থিওরিটাই তুমি সুন্দরভাবে তুলে ধরেছ, যে এই পৃথিবী হচ্ছে একটা গায়া অর্থ হচ্ছে মা, যেটা গ্রিক পরিভাষায় মা। সেই পৃথিবী মাতা, তিনি কিন্তু একটা স্পন্দনে সবসময় রয়েছে, এবং সেই কারণে 20% অক্সিজেনে আমরা থাকি, 21% হলে দাবানলে পৃথিবী শেষ হয়ে যেত, 19% হলে অ্যাসফিক্সিয়েশনে আমরা মারা যেতাম, আমরা থাকতাম না। এইভাবে তিনি সুন্দরভাবে দেখিয়েছেন 20তেই থেকে যাচ্ছে। এরকমভাবে নানান প্যারামিটার তিনি এনে দেখিয়েছেন যে গায়া রয়েছে, এবং গায়া থিওরি জেমস লাভলকের, সেই গায়াকে কিন্তু আমাদের প্রোটেক্ট করে রাখতে হবে, এবং সেই দায়িত্বটা আমাদের। এবং সেটা তখনই আমরা ভাবতে পারি যখন আমরা অতীতচারী হই, এবং যখন আমরা ভাবতে পারি আমাদের উৎস কিন্তু সেই ব্যাকটেরিয়া, সেই ইনফরমেশন মেটেরিয়াল, যেটা একসময় সমুদ্র সৈকতে কোনোভাবে বাধা পড়ে, কোনোভাবে সেটা মাটির কোণায় বা পাথরের কোণায় বাধা পড়ে
সেই প্রোটিনের ল্যাবরেটরিতে তৈরি হয়ে আজকে এই জায়গায় এসেছে। কাজেই তাকেও কিন্তু সেরকমভাবে সংবেদনশীল হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাদের থেকে আমাদের এই পৃথিবীকে ধার করা, তারা যেন কোনো বিপদে না পড়ে বা অসুবিধায় না পড়ে। মানে তুমি যেভাবে শেষ করলে তারপর আর ওই নতুন করে কিছু শেষ করার নেই, তবুও একটু সমাপ্ত করতেই হয়। সেই করতে গিয়ে যেটা মনে হচ্ছে যে এতক্ষণ যে আলোচনাটা হলো, যেভাবে তুমি ব্যাখ্যা করলে সাবলীলভাবে, যে তুমি গৌতম বুদ্ধের কথা বললে, গৌতম বুদ্ধর ওই যে শূন্য একটা খুব ইনভ্যালুয়েবল নাম্বার বা ডিজিট যদি আমরা বলি, সব কিছুই শূন্যই শুরু, শূন্যতেই শেষ। এই যে ধরো অনেকে যারা সাধনা করেন, তারা খুঁজছেন মরণের পারে কি, মানে হোয়াট ইজ দেয়ার অন দ্য আদার সাইড অফ দ্য লাইফ। বিজ্ঞান খুঁজছে গোড়াটা কি, দুটোর মধ্যে কিন্তু একটা জায়গায় কনভার্ট করছে, বিকজ ইট ইজ সাইক্লিক্যাল। আমি যেটা পরে জানতে চাইছি সেটা কিন্তু আমার অতীতেও আছে, কারণ ওইখানে শুরু হয়েছে বলেই আমি আবার ওখানেই পৌঁছবো। একটা কমন থ্রেড আছে যেটা ঘুরে গিয়ে একটা বৃত্তাকারে একই জায়গায় এসে মিশছে। আমি আজকে শেষ করব, এটা তো একটা ব্যাখ্যা, কিন্তু ওই ব্যাকটেরিয়া ভাইরাসের যে কথাটা তুমি বললে, যে আমরা সবাই আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই এক, কারণ আমাদের শুরুটা এক, শেষটাও একই হবে। তো যতদিন ওই এক হয়ে আমরা আছি মিলে মিশে, যেটাকে বলে যে এটা পিসফুল কোএক্সিস্টেন্স বা শান্তিপূর্ণ সহাবস্থান, কারণ যদি আমরা সবাই একই হই, একই জায়গা থেকে এসে থাকি, একই জায়গায় যাই, তাহলে এর মধ্যে আর এত হানাহানি বলো এগুলো দরকার নেই। ভেদাভেদ হানাহানি না করে আমরা বিজ্ঞানকেও মানি, দর্শনও মানি, দুটোকে এক জায়গায় এনে কনভার্জ করিয়ে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের পথে আমরা এগিয়ে চলি। কিন্তু আমাদের আলোচনাটা চলতে থাকবে, শান্তিপূর্ণ পরিস্থিতিতেই চলবে। যতই দ্বন্দ্ব, একটা দ্বান্দ্বিক দিক থাকুক বিজ্ঞান এবং দর্শনের মধ্যে, আমরা এই আলোচনাটাকে আরও এগিয়ে নিয়ে যাব, আরও আকর্ষণীয় বিষয়ে আলোচনা হবে, সাবলীলভাবেই হবে। আপনারা যেভাবে আমাদের প্রথম পর্বের পরে উৎসাহ দিয়েছেন, পরবর্তী পর্যায়গুলোতেও একইভাবে উৎসাহ দিয়ে চলুন, আর শেয়ার করুন, লাইক করুন, আপনাদের যা মতামত আমাদের জানান। আমরাও চাইব নিজেদের আরও বিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে, কারণ পুরো প্রসেসটাই একটা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স বিজনেস, এবং অবশ্যই একেবারে আমাদের সর্বশেষতম সংযোজন প্রযুক্তি তক্ক গপ্প। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।